সেজতীকে ভদ্র বালিকার মতন চুপচাপ তাদের পাশ কাটিয়ে যেতে দেখে অবাক রুজাইব। ভুরু কুঁচকে ভাবছে এই মেয়ের আবার কি হলো, হুট করে ডিয়ার গার্ল থেকে ভদ্র বালিকাটি সাজলো কেন? সেজতী যেতে যেতে পিছু ফিরল একবার, তাতেই রুজাইফের সাথে চোকাচোকি হলো। বড্ড অস্বস্তি বোধ হলো রুজাইফের। এরকম শান্তশিষ্ট লেজ বিশিষ্ট সেজতীকে হজম হচ্ছে না তার, কিছু একটা গড়বড় আছে এর মধ্যে। নাদিরাকে জিজ্ঞেস করতে গিয়েও করল না। থাকবে, যা খুশি হোক এই মেয়ের, ওর কি? হাশেমের সময় কাটে না, অপরিচিত এলাকায় বলে আগের মতো ঘুরে বেড়ানো হয় না, ঘরেই বা কতক্ষণ থাকা যায়, তাই মাঝে মাঝে আশেপাশে ঘুরে দেখতে বেরোয়। খুব বেশি দূর যাওয়ার সাহস তার নেই, সে ভুলো মোনা, ভয় হয় দূরে গেলে পাশে যদি আর বাড়ির পথ চিনতে ফিরতে না পারে। সে বাড়ির আশেপাশে চায়ের দোকানে বসে একটু চা খায়, লোকজনের কথা শোনে, তাতে নতুন দেখে অনেকে কৌতূহলী প্রকাশ করে, জানতে চায় কোন বাড়িতে থাকে, কি সমাচার। হাশেম রুজাইফের পরিচয় দিলে দোকানি সহ আশেপাশের মানুষ তাকে বেশ সমীহ করে। চায়ের বিল নিতে চায় না, হাশেম বেশ মজা পায় তাতে। পরপর কয়েকদিন যাওয়ার পর এখন মোটামুটি কয়েকজনের সাথে ভালো পরিচয় হয়ে গেছে তার। জ্ঞানী ভাব ধরে নানা বিষয়ে মতামত পেশ করে, লোকে মনোযোগ দিয়ে শোনে তার কথা। আজ হুট করে সেই চায়ের দোকানে জাহাঙ্গীর উপস্থিত হলো। দোকানিকে বলল, কি খবর শ্যামল, তোর দোকান কেমন চলছে? শ্যামল গদগদ হলো। আমনেগো দোয়ার ভালো চলে ভাই, আমনেগো দোয়ায় ভালো চলে ভাই, কিছু লাগবে আপনার? জাহাঙ্গীর হাশেমের পাশে বসলো। দে এক কাপ চা, বেশি কইরা চিনি আর দুধ মিলায়ে দিবি। দোকানে বসে থাকা আরেকজন বলল, জাহাঙ্গীর ভাই, শুনলাম চাচার বরের পক্ষ ফেরত আইছে আপনাকে সম্পদের উপর নিজকে ভাগ নিতে। জাহাঙ্গীর রেগে গেল। কি ভাগ নিবি? ভাগ ভৈরা দিমু গো দিয়া, কত কাহিনী করলো মনে নাই? আব্বা ওগো ঘাট ধইরা বাইর করছিল গ্রাম থেকে। তাইলে যে শুনলাম চাচা তাকে সম্পদ লিখা দিছে, তারা আপনাকে বাড়িতেই থাকে, ঘর সাইরা দিছেন আপনারা। জাহাঙ্গীর এবার উত্তেজিত হয়ে গেল। আব্বার কি মাথা খারাপ যে ওগোর বাড়ি লেখা দিয়া এইখানে ডাইকে আনবো? আমরাই তাকে থাকতে দিছি, যতই হোক তারাও আমগর পরিবার, তাই গো হক আছে। শ্যামল চায়ের কাপ বাড়িয়ে দিয়ে বিজ্ঞের মতো মাথা দোলায়। ঠিক কইছেন ভাই, আর যাই হোক এইটা বালাকাম করছে, তারা থাকবো কয়দিন? জাহাঙ্গীর চা নিতে নিতে বলল, থাকুক যতদিন মন চাই, কতদিন আর থাকবো? শহরে থাকার মানুষ বেশি দিন গ্রামে থাকতে পারে নাকি? চা খেতে খেতে হুট করে কাচুমাচু হয়ে বসে থাকে হাশেমকে নজরে পড়ে জাহাঙ্গীরের। নতুন মানুষ দেখে সে জানতে চাইল, আপনি কেডা? আগে দেখি নাই আপনারে। জজ সাহেবের ফুফা লাগে উনি। জাহাঙ্গীরের হাতের চা ছলকে গেল। ওই রুজাইফের ফুপা এইটা? ঢোক গিল জাহাঙ্গীর। এতক্ষণ যা বলল সবই শুনেছে চুপচাপ। কি চালাক লোক! এইসব কথা রুজাইফকে বলে দিলে চা হাতে নিয়েও জাহাঙ্গীরের গলা শুকিয়ে এলো। এখন প্রতিদিন স্কুলে যাওয়ার সময় দেখা হয় ওদের সাথে। সেজতি তার স্বভাব সুলভ চঞ্চলতা চেপে রেখে প্রতিদিন চুপচাপ চলে যায় ওদের সামনে থেকে। স্কুল দূরে হওয়ার বাসায় ফিরতে নাদিরার 3টে বাজে। কাজে আগের মতো হুটহাট ওদের ঘরে যেতে পারছে না সেজতি। শুক্র শনিবার রুজাইফ থাকে বলে নাদিরার ধারে কাছে ঘেঁষে না সে। সব ভেবে পড়ালেখায় মন দিয়েছে, কিন্তু সমস্যা হলো একা একা পড়ার মন বসানো কঠিন। কেয়া নীলা পারত্য পক্ষ তার সাথে কথা বলে না, এমন ভাব করে যেন নাদেরের সাথে নীলার বিয়েটা সেজতি জোর করে দিয়েছে। আর ছোট চাচার মেয়েটা বয়সে ছোট, ওর সাথে বনবে না সেজতির। বাধ্য হয়ে কলেজের সময়টুকু বাদ দিয়ে সেজতি এখন বেশিরভাগ সময়
কাচারি ঘরে থাকে। উপল আর মেরাজ নেই বাড়িতে, ঘরটা ফাঁকাই পড়ে থাকে। সে যদি নিজের বই খাতা নিয়ে সারাদিন ওখানেই থাকে, রাতে শোয়ার সময় হলে কেয়াদের ঘরে চলে যায়। যদিও ওদের সাথে শুতে অস্বস্তি লাগে ভীষণ, কিন্তু বাধ্য হয়ে শুতে হচ্ছে। অন্তত নিজেদের ঘর তোলা পর্যন্ত এই অ্যাডজাস্টমেন্ট করতে হবে। পরিস্থিতি ভেবে রুজাইফের উপর আরেক পোস্ত রাগ হলো সেজতির। এই লোকটা আসার পর থেকে তাদের পরিবারে ঝামেলা লেগেছে। বাবা চাচাদের মধ্যে চাপা অসন্তুষ্ট টের পায়। চাচারাও আগের মতো আদর ভালোবাসা দেখাচ্ছে না। সম্পর্কগুলো কেমন যেন হয়ে গেছে। আচ্ছা, সম্পদই কি সব? দেখতে গেলে রুজাইফরা আসাতে সবচেয়ে বেশি ক্ষতি সেজতিদের হয়েছে। তবুও সবাই নিজেদের অংশ নিয়ে কত চিন্তা। মন খারাপ করে কিছুক্ষণ বসে রইল সেজতি। তারপর নিচতলায় নেমে এলো। মাজেদ খেতে বসেছিল। সেজতিকে দেখে থামলো। কিছু বলবা আম্মা? সেজতি মাথা নাড়ে। মাজেদ মেয়েকে দেখে কাছে ডাকলো। কোমল গলায় জানতে চাইলো, মন খারাপ? আব্বা, আপা আইবো না? নীলাকে নিয়ে আসলা তোমরা, আপাকে আনলা না কেন? মাজেদ সেজতির হাত ছেড়ে দিল। ওর কথা আর কইও না, সে আর আসবে না এই বাড়িতে। তার কপাল সে পুরাইছে, আমার কি আর করার। সেজতি মুখ টিপে দাঁড়িয়ে রইল। শ্যামলী মেয়ের মুখ দেখে কিছু আন্দাজ করলো। আর কিছু কবি? মাজেদ ভাত মাখতে মাখতে তাকায়। কি কবি ক? পড়ার টাইমে হুদাই এখানে খাড়ায় আসোস কেন? সেজতি তবুও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ওই বাসায় গেলে কি তোমরা রাগ হবা? মাজেদের ভুরু কুঁচকে গেল। কোন বাসা? ওই দাদির কাছে, উনি ভালো মানুষ, আদর করে আমারে। শ্যামলীর চেহারা ফ্যাকাশে হলো। আর চোখে শামসুন নাহার কোথায় আছে দেখে নিল। ফিসফিসিয়ে বলল, যা কইছস আর কইস না। তোর দাদি শুনলে কি করব জানিস না? আর ওরা যতই ভালো হোক, ওগো কাছে কেন যাবি? যা পড়তে যা, জ্বালাস না আর। সেজতি মন খারাপ করে চলে গেল। সেদিন আধা বেলা অফিস করে দুপুরে বাসায় ফিরেছে রুজাইফ। রাতের গাড়িতে তাকে ঢাকায় যেতে হবে কিছু বিশেষ কাজে, সেজন্যই আগে ফেরা। ভাবলো তাড়াতাড়ি যখন ফিরেছে তখন স্কুলটা একটু ঘুরে আসা যাক, সেই ভেবেই স্কুলের দিকে হাঁটছিল। পথে সেজতির সাথে দেখা হলো। সে কলেজ থেকে ক্লাস করে ফিরছে। রুজাইফকে দেখা মাত্রই সেজতি মাথা নিচু করে পাশ কাটাতে চাইলো। রুজাইফের ভুরু কুঁচকে গেল। এই মেয়ে এমন চোরের মতো পালিয়ে গেল কেন? রুজাইফ পিছু ফিরে ডাকলো সেজতিকে। এই মেয়ে শোনো। সেজতি দাঁড়িয়ে গেল। ঘুরে রুজাইফের দিকে চেয়ে জানতে চাইল, আমারে ডাকেন? আশপাশ চোখ বুলিয়ে আবার সেজতিকে স্থির হলো রুজাইফের নজর। আর কেউ তো নেই, তাহলে তোমাকেই বলছি। এই মেয়ে আবার কেমন ডাক? আপনি শিক্ষিত মানুষ, এই মেয়ে এই ছেড়ে এসব বলা মানায়? আমার সুন্দর নাম আছে একটা, সেই নাম ধরে না ডাকলে আমি শুনি না। রুজাইফের মুখে প্রথম হাঁ হয়ে গেল। পরক্ষণে সেজতির চঞ্চল স্বভাবের কথা ভেবে মাথা নাড়ালো সে। মনে মনে ভাবছে এই পাগলের নৌকা না নাড়লেই ভালো হতো। সে বলল, তুমি কি সোজা ভাষায় কথা বলতে পারো না? সেজতি যেন আকাশ থেকে পড়ল। এখানে কি ব্যাকা কথা বললাম? আমি তো সব সোজা কথাই বললাম। রুজাইফ মাছি তাড়ানোর ভঙ্গি করে, ফালতু কথা বলে আমার সময় নষ্ট করবে না। আগে বলো, তুমি আমাকে দেখলে এমন চোরের মতো পালিয়ে যাও কেন? কি করেছো তুমি? নিশ্চয়ই তুমি কোনো দুর্ঘটনা ঘটিয়েছো। কি করেছো বলো? সেজতি থতমত খেলো। আমতা আমতা করে বলল, আমি কবে কি করলাম? তাও আবার আপনার সাথে? করছেন তো আপনি। আমাদের ঘর বাড়ি কেড়ে নিয়ে বাস্তুহারা করছেন। আমাদের থাকা লাগতেছে মানুষের ঘরে। রুজাইফ রেগে গেল। ফালতু কথা বলবে না একদম। আমি শুধু আমার হকের জিনিস বুঝে নিয়েছি, তাতে তুমি ঘরহারা হলে কি আমার দোষ? সেজতি রেগে মেগে দাঁতে দাঁত চেপে বলল, আপনারই দোষ। রুজাইফ হেসে দিল। মুচকি হেসে বলল, দোষ তোমার দাদা জানের। কিছু বলতে চাইলে তাকে বলো। আমার তো এখনো অনেক কিছু নেওয়া বাকি। তোমার দাদা জান যা দিয়ে গেছে তার মধ্যে কেবল বাড়িটা নিয়েছি, তাতে এত গা চালা করছে। যখন সব নিয়ে নেব তখন কি করবে? এই যে স্কুল আর ঘর বাড়ি জমি জমা এসব তো আমার। সেজতি রেগে গেল। কিছু নেবেন না আপনি, এইসব আমার আব্বা অনেক কষ্ট কইরা তৈরি করছে।
এত বছর ধরে দেখভাল করছে, আজকে আপনি হুট করে আয়সা সবকিছুর মালিক হবেন? আমি তা হইতে দিব না। রুজাইফের হাসি থামে না। সেজতির হুমকিতেও অল্প বয়সের প্রলাপ মনে হচ্ছে। সে বাঁকা হাসলো। বটে, তোমার হুমকিতে আমি খুব ভয় পেয়েছি। ও মা গো, কি করবে তুমি? আমাকে মেরে ফেলবে? সেজতির রাগ বাড়ল, হিসিয়ে বলল, দরকার লাগলে তাই করব। রুজাইফ সেজতির হুমকি হেসে উঠিয়ে দিল। বেশ, আমিও দেখব তুমি কিভাবে আমাকে ঠেকিয়ে রাখো। সেজতির ভস্য করে দেওয়া দৃষ্টি বিরতিতে রুজাইফের বাচ্চা মেয়েকে দেখার প্রশ্রয় হাসিটা দুপুরের কড়া রোদের মাঝে হঠাৎ বয়ে যাওয়া দমকা হাওয়ার মতো মিষ্টি আর শীতল লাগছিল। রাতে খেয়ে বসে মাজেদ খুব উসখুস করছে। জরুরি কথা বলবার আছে, কিন্তু কিভাবে বলবে বুঝে পাচ্ছে না। শামসুন নাহার ছেলেকে দেখলো। কিছু কবি বাপজান, এমন করতাছস কেন? আম্মা, খুব হাত টান যাইতাছে, কি করুম বুঝতেছি না। সাজেদ খাবার খাওয়ার থামিয়ে বলল, কেন ভাইজান, হাত টানা কেন? জাহাঙ্গীর ভুরু কুচকে জানতে চাইল। কোন পোলা? রুজাইফ রে প্রথমে 2 লাখ চাইছিল, পরে ওই দিন হিসাবপত্র দেখে আরো 3 লাখ চাইলো। ওরা টাকা দিয়ে আমার হাতে আর কোনোই টাকা নাই। এদিকে স্কুল মাস্টারকে বেতন দেওয়া লাগবে, কি করি কত? সাজেদ সাবধানে চেঁচিয়ে উঠল, এইসব কি কন ভাইজান? ওই পোলা চাইলো আর আপনি টাকা দিয়ে দিতে পারেন? আমগো জানাইছেন একবারও? না জানাই এত বড় কামটা করলেন কেমনে? মাজেদ মিনমিন করলো, জানানোর টাইম দিছে নাকি? কইলো না দিলে সরকারি অফিসে কমপ্লেন করে নিবন্ধন বাতিল করে দিবে। জাহাঙ্গীর রেগে গেল। আর আপনি ভয় পায় টাকা দিয়া দিলেন? এমনে দিলে আমরা চলুম কি দিয়া? মাজেদ অসহায় চাহনি দিল। তাহলে কি করতাম? ওর লগে যুদ্ধ করুম? লাগলে তাই করুম। আমগো এতদিনে সাজানো গুছানো জিনিস ওরে এমনে খাইতে দিতাম? মাজেদ বিরক্ত হয়ে বলল, তোরা যা পারস কর, আমি এসব ঝামেলা যাইতে পারুম না। এমনি কম ঝামেলায় নাই। আমরা এখন কি করুম কন? টাকা জোগাড় না হইলে স্কুলের স্যারকে বেতন আর আমার বাড়ির কাম দুইটাই বন্ধ হয়ে যাবে। শামসুন নাহার চুপচাপ খাওয়া শেষ করলো। মাজেদ অধৈর্য হয়ে বলে ফেললো, আমরা কিছু কন, কি করুম এখন? শামসুন নাহার বিরক্ত হলেন। আমি কি করুম? ওই সব কিছু বুঝি আমি। তোরা 3 ভাই মিলা ঠিক কর কি করবি। সাজেদ বলে উঠল, ইটের ভাটা বেচা কিনে একদম কম, নাই বললেই চলে। দেওয়ার মতো টাকা নাই। এইবার ফসলের দাম কম, গুদামে আলু বেচা যা হয়েছিল তার অর্ধেক তো দিলাম বিয়াতে। যা আছে তা আবার ফসলের জিনিস কেনার দরকার লাগবে। জাহাঙ্গীর তাড়াহুড়ো করে জবাব দিল। মাজেদ দীর্ঘশ্বাস ফেলে, আম্মা, উত্তরে রাস্তার পাশের জমিটা বেচতে চাই। ওই টাকা দিয়ে আপাতত স্কুলে খরচ আর আমার বাড়ির কাজটা সামাল দেই। জাহাঙ্গীর ফট করে বলে ফেলল, এ তো ভালো জমি, বেচবেন মানে? এই জমি তো একা আপনার না, আপনি এই সিদ্ধান্ত নিলেন কেমনে? অপমানে আর বেদনায় নীল হলো মাজেদ। দুঃখী গলায় বলল, তাহলে কি চাস তোরা? আমি উদ্যাস্ত হয়ে থাকি? সাজেদের এই দোতলা তোর নামের একতলা আমি নিজে দাঁড়ায় থাইকা কাম করাইছি। তখন জিনিস বইলা আলাদা নজরে দেখি নাই। আর আব্বা নিজের দালানটা আমারে দিতে চাইছে বইলা আমি আর নতুন করে কিছু বানাই নাই। এখন ওই দালান আব্বা তার আরেক পক্ষরে দিলে এ দায় কি খালি আমার? কষ্ট একা আমার, আর আমার পোলাপানের করা লাগতেছে কেন? রুম জুড়ে নীরবতা নেমে এলো। মাজেদের হৃদয় চূর্ণ করে একটা শ্বাস ছাড়ল। সবার সব গুছানো হইয়া গেছে বইলা এখন আমি কিছু করলে তখন চোখে লাগবো, এটা মানুম না আমি। আমার মাথা গুজনের ঠাই লাগবো, তাই ওই জমি বিক্রি করাই লাগবে। আর একটা কথা, ওই পোলা যদি আব্বার দেওয়া সবকিছু বুঝা নিতে শুরু করে তাহলে আমরা সবাই বিপদে পড়ব। তার সাথে বলো ও যা চায় তা ওরে দেই, তাতে যদি ও শান্ত থাকে থাক। কিন্তু শেষ পর্যন্ত তো ও নিজের সব বুঝা নিবই, তাহলে ওর চাওয়া পূরণ কইরা লাভ কি? না পারতে বলে ফেললো লাকি। তাহলে তুমি কি কও? ওরা এখনই সব বুঝাই দিব? সাজেদ গর্জে উঠল, ভাইজান পাগল হইছে, আমগো তো তাহলে ভিক্ষার থালা নিয়ে বসা লাগবে। আমিও তাই কই, যতদিন দেরি করা যায় কর। এর মধ্যে ওরে ঠেকানোর অন্য কোনো উপায় বাইর কর তোরা, নইলে যা হইব সবারই তো ভোগ করা লাগবে। শামসুন নাহার এবার ফিসফিস করলো, এবার এমন কিছু কর যাতে পুরা পরিবার নিশ্চিন্ন হইয়া যায়। বারবার এই ঝামেলা পোহাইতে ভাল লাগে না।
মাঝে চমকে গেল। আম্মা, আপনি যা বলতেছেন বুঝে বলতেছেন? শামসুন নাহারের নয়নদয় ক্ষণিকের জন্য জ্বলে উঠল যেন। না বুঝে কনের কি আছে? 20 বছর আগে যদি জানতাম এমন কিছু হইব তাহলে তখনই ব্যবস্থা নিতাম, এমনি সাইরা দিতাম নাও করে। 2 দিন পর ফেরার কথা থাকলেও রুজাই ফিরল 5 দিন পরে। বিকেলে সেই সময় দোতলায় আসর বসেছে। পাখির কিচিমিচিরে শব্দে মতো কল কাকলিতে মুখর কোনার ঘরের উকি দিতেই সব চুপচাপ। রুজাইব অবাক হয়ে দেখল সেজতি, নাহিয়ান আর নাদিরা ফ্যাকাশে মুখে ওর দিকে তাকিয়ে আছে। নাদিরা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, দা ভাই তুমি আজকে আসার কথা ছিল, কই মা তো কিছু বললো না? রুজাইব ঘরের ভেতরে এসে দাঁড়ায়। 3টে নার্ভাস মুখকে জরিপ করলো। আসার কথা তো 3 দিন আগেই, দেরি হলো বলে আজ এলাম, কিন্তু মনে হচ্ছে হঠাৎ এসে তোদের খুব প্রবলেম করে দিলাম। নাদিরা কষ্ট করে ঠোঁট চেপে হাসলো। আরে তা কেন, আমরা তো তোমাকে মিস করছিলাম। রুজাইব 2 হাত আড়াআড়ি ভাবে রেখে দাঁড়ালো, মাথা নেড়ে বলল, হ্যাঁ দেখতেই পাচ্ছি কতটা মিস করছিস। নাহিয়ান উঠে দাঁড়িয়ে বলল, ব্রো, আমরা পড়ালেখা নিয়ে আলাপ করছিলাম, জানো সেজতি আর আমি ক্লাসমেট। আরো মজার ব্যাপার হলো আমরা দুজনেই সায়েন্স। ভালোই হলো না বলো, এখানে একই বাড়িতে পড়ালেখা করার একজন পার্টনার পাওয়া গেল। রুজাইবের দৃষ্টি সেজতিতে আটকে আছে। মেয়েটা তখন থেকে মাথা নিচু করে পা খুঁটিয়ে যাচ্ছে। রুজাইব ওকে দেখতে দেখতে বলল, খুব ভালো। তা কি পড়বি, দুজন মিলে ঠিক করেছিস? সেজতি উঠে দাঁড়ায়। আমি আসি নাদিরা। নাদিরা মাথা নাড়তেই সেজতি দৌড়ে বেরিয়ে যেয়ে সোজা রুজাইফের সাথে ধাক্কা খেলো। মৃদু স্বরে আর্তনাদ করে পিছিয়ে গেল মেয়েটা। নাদিরা ছুটে এলো। সেজতিপু ব্যথা পেয়েছো? সেজতির মাথা নাড়ে। না ঠিক আছে আমি, আচ্ছা যাই হ্যাঁ বলে প্রায় পালিয়ে গেল বলা যায়। নাদিরার বারবার ঢোক গিলছে আর রুজাইবকে দেখছে ভয়ে ভয়ে। দা ভাই বকো না প্লিজ, সেজতিপু ভালো মেয়ে, তুমি জানো ওর সাথে ওরা কথা বলে না। ওই যে ওই লোকটার সাথে বিয়েতে রাজি হয়নি বলে ওরা আপুকে দেখতে পারে না। আপুর থাকার জন্য ঘরও নেই, এই রুমটায় নাকি আপু থাকতো, এখন তো আমি থাকছি। সব শুনে দিদা বলল সে যেন আমার এখানে এসে থাকে। আপু রাজি হয়নি কিন্তু আমিই জোর করেছি, তুমি প্লিজ ভুল বুঝো না। ব্রো, শি ইজ রিয়েলি সুইট। একটু বোকাশোকাও আছে, বাট পড়ালেখায় খুব ভালো, বুঝলে? দেখলাম অনেক কিছু বুঝে আমার থেকে ভালো। নাহিয়ান কাজ ঝাঁকালো। রুজাইব ঠোঁট চেপে কথা শুনছিল, এবার মুখ খুলল। তুইও ভালো বুঝতি যদি গেম খেলা থেকে ফুসরত পেয়ে বইয়ে চোখ বুলাতি। নাহিয়ান মাথা চুলকালো। কথা না বাড়িয়ে নিজের ঘরে ফেরত গেল সে। ফ্রেশ হয়ে নিজে নেমে ফজিলাতুন নেসার কাছে বসলো। রাতের খাবার খেতে খেতে গত দিনগুলো খোঁজ খবর নিল। সন্তুষ্ট হয়ে ঘুমাতে গেল। এদিকে সেজতি কেন যেন সে রাতে ঘুম হলো না। সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়ে দিল। বারবার সন্ধ্যার ঘটনা মনে পড়ছে। হুট করে রুজাইবকে দেখে ভীষণ ভয় পেয়ে গেছিল সে। তার উপর রুজাইফের ওরকম অন্তর্ভেদী দৃষ্টির সামনে কেমন কুকড়ে যায় সে। লোকটা খুব তেড়া, নিজের কথায় নড়চড় করে না, মায়া দয়া কম মনে হয়। ও যেন এত জোরে ধাক্কা খেয়ে পড়ে গেল লোকটা, তবুও এক চুল নড়ল না। শুধু ছোট করে একটা কথা বলেছিল যা তার কানে বেজে উঠেছে, এখানে এখনো হাঁটতেও পারে না ঠিকঠাক, এ নাকি আবার আমাকে ঠেকাবে। অন্য সময় হলে একদম সাথে সাথে উচিত জবাব দিয়ে দিত সেজতি, কিন্তু এই সময় কেন যেন কথা আসেনি মুখে। উল্টো অপমান বোধে কান গরম হয়ে উঠেছিল। লোকটাকে কি করে জব্দ করবে ভেবে পাচ্ছে না কিছুতেই। প্রায় প্রতিদিন স্কুল থেকে বেরোলেই নাদেরকে দেখতে পায় নীলা। ওদের দেখতেই নাদের, ওকে দেখতেই নাদের তেল তেলা একটা হাসি দিচ্ছে, যা দেখে গা জ্বালা করছে। এই লোকটাকে কিছুতেই সহ্য হচ্ছে না নীলার। কেমন গদগদ হয়ে কথা বলে। বিয়ের পর দিন ফেরানিতে এসে বাবা মাকে বলে দিয়েছে যাবে না নাদেরের কাছে।
অন্তত স্কুল শেষ হওয়া অবধি তো নয়ই। বাবা মা কিছু বলেনি, কিন্তু এই নাদেরের ঢং শুরু হয়েছে। প্রায় প্রতিটা দিন স্কুল গেটে দাঁড়িয়ে থাকে। নীলা বেরুলে ওর সাথে সাথেই হেঁটে বাড়ির পর্যন্ত আসে। নীলা বাড়িতে ঢুকতেই সে চলে যায়। পথে টুকটাক কথা বলে নাদের। কোনো দিন আইসক্রিম চকলেট কিনে দেয়। নীলা নিতে না চাইলে জোর করে বলে নিঃশব্দে নিয়ে নেয়। পরে বাড়িতে এসে চুপটি করে ফেলে দেয়। নাদেরকে আজ অবধি বাড়িতে ডাকেনি নীলা। আজ নাদের চকলেট বা আইসক্রিম কোনোটাই কেনেনি। চুপচাপ নীলার পাশে পাশে হাঁটছে। নীলা মাঝে মাঝে নাদেরকে দেখছে আর চোখে। হুট করে নাদের বলল, আজকে চকলেট আইসক্রিম কিনি নাই, দিয়ে কি লাভ? তুমি তো খাও না, বাড়িতে ঢুকে ফালাই দাও। নীলা দাঁড়িয়ে গেল, লজ্জাও পেল খুব। লোকটা দেখলো কিভাবে এত সব। নাদের হাসলো সামান্য। তুমি ঘরে ঢুকনের আগ পর্যন্ত খাড়ায় থাকি, তাই দেখছি। শরমে গাল দুটো লাল হলো নীলার। নাদের অবশ্য দাঁড়ালো না, হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে বলল, তুমি আমারে ঘেন্না করো? নীলা চুপ করে রইল। নাদের তার জবাব পাওয়ার আশা না করে বলল, ঘৃণা করার মতো কিছু কি করছি আমি? বিয়া হয়েছে তোমার লগে আমার, মানলাম বিয়েটা তোমার ইচ্ছায় হয় নাই, যেমনাই হোক হয়েছে তো। তাইলে এখন মাইনা নিলে কি হয়? আমি তো কোনো কিছু তো জোর করতেছি না। তুমি তোমার মতো থাকো, পড়ালেখা করো। আমি মাঝে মাঝে দেখতে আসি তোমারে, বউ লাগো, দেখতে মন চায়। তুমি পছন্দ না করলেও তাও আসবো না। তবু আল্লাহর দোহাই লাগে, উল্টাপাল্টা কিছু কইরো না। তোমার লগে জীবনটা কাটাইতে চাই নীলা। আমি মানুষটা এতটাও খারাপ না, একটু ভালো করে ভাইবা দেখো, টের পাইবা। নীলার বুকটা ধুকপুক করছে। বাকি পথ নাদের চুপচাপ রইল। নীলা ঘরে ঢুকতেই সে ফিরতি পথ ধরল। আজ নীলা পিছু ফিরে নাদেরের চলে যাওয়া দেখল। কেন যেন তার মনটা উদাসী হলো বিনা কারণে। নাদিরা আর নাহিয়ানকে সাথে নিয়ে আজ তাড়াতাড়ি ফিরে আসছে রুজাইব। একসাথে গাড়িতে ফিরলে ঝামেলা কমে যায় বলে আজ অফিস থেকে একটু আগেই বেরিয়ে এসেছে। পথে দুজনার পড়ালেখার আপডেট শুনছিল। হঠাৎ করে দুজনেই চেঁচিয়ে উঠল। রুজাইব চমকে পিছু ফিরে জানতে চাইল, কি হয়েছে? সেজু দীপুকে দেখলাম পথে দাঁড়িয়ে আছে, হয়তো গাড়ির জন্য অপেক্ষা করছে। কি বলিস? ও এখানে কেন আসবে? এটা তো ওর বাড়ি আর স্কুলের উল্টো পিঠে। আমিও দেখেছি ব্রো, একা মেয়ে এই মাঝপথে দাঁড়িয়ে আছে। আমাদের ওকে হেল্প করা উচিত ব্রো। দা ভাই প্লিজ একটু পেছাও গাড়িটা। আপু একা একা দাঁড়িয়ে আছে, যদি কোনো বিপদ হয়। নাদিরা নাকি সুরে আবদার করল। রুজাইব বিরক্ত হলো। কি জ্বালা! ওর এলাকা সবাই চেনে ওদের, ওর কেন বিপদ হবে? তবুও দা ভাই বলা তো যায় না। দেখছো না রাস্তাঘাট কেমন শুনশান হয়ে আছে। চলো না প্লিজ, নানু শুনলে কিন্তু খুব বকবে তোমাকে। অগত্যা বাধ্য হয়ে রুজাইবকে গাড়ি ঘোরাতে হলো। সে যদি আসলে ভয়ে ভয়ে দাঁড়িয়েছিল। সকালে সাথে দেখা করতে এসেছিল কলেজ ফাঁকি দিয়ে। সোহান এতদূর এগিয়ে দিয়ে কাজে গেছে। এখন নির্জন রাস্তায় বড্ড ভয় করছিল। পরিচিত গাড়িটাকে দেখে মনে খানিকটা সাহস পেলেও রুজাইফের কথা ভেবে কুকড়ে গেল। কিন্তু পরক্ষণে নাদিরা আর নাহিয়ানের উচ্ছ্বাসিত ডাকে সে রুজাইফকে ভুলে গেল। গাড়িতে উঠে তার স্বভাব সুলভ ভঙ্গিতে গল্প শুরু করলো। কেন এসেছে, কিভাবে রাস্তায় দাঁড়ালো, সব বিস্তারিত বলে তবেই দম নিল সেজতি। পানি খেয়ে গিয়ে সামনে আয়নার নজর পড়তেই পানি উগলে দিল নিজের গায়ে। এই বেডাই এমনি তাগায় আছে কেন? যেন চাহনি দিয়ে গিলে খাবে এমন করে তাকিয়ে আছে। দেখে সেজতি ঢোক গিলল। রুজাইব এক নজর মিররে তাকিয়ে দেখছিল সেজতিকে। লম্বা বিনুনিটা বুকের উপর পড়ে আছে অবহেলায়। কানের ঝুমকো এমন ভাবে দুলছে যেন বিদ্রোহ করছে কানে থাকবে না। তার আশেপাশে কিছু ছোট ছোট চুল উঠছে বাতাসে। চোখের কাজল লেপটে আছে। মাঝারি ঠোঁট জোড়ায় লিপস্টিক আধা খাওয়া। তবুও সম্মোহিতর মতো তাকিয়ে রইল রুজাইব। তারপরেই মেয়েটা মুখ থেকে পানি উগলে দিল। দেখার মতো হয়েছিল মুখটা। রুজাইফের হাসি পেলেও হাসল না।
মুখ টিপে গম্ভীর হয়ে বসে রইল। ভাবছে সোহান ছেলেটাকে দায়িত্ববান ভেবেছিল, সেই ছেলে কিনা তার একমাত্র সুন্দরী শালিকাকে এভাবে একা ফেলে চলে গেছে। দেখা হলে খুব করে বকা দেবে তাকে। সে যদি তার পুরনো নিজ হাতে সাজানো রুমটাকে মোটামুটি পাকাপোক্ত আসন গেড়ে নিয়েছে। কলেজের ক্লাস শেষ করে ঘরে ফিরে গোসল খাওয়া ঘুম শেষ করে বই খাতা নিয়ে চলে আসে নাদিরার ঘরে, মানে তার পুরনো ঘরে। নাদিরা ততক্ষণে স্কুল থেকে ফিরে খেয়ে দেয়ে তৈরি। সে যদি আসলে কিছুক্ষণ গল্প করে দুজনে পড়তে বসে। খানিকক্ষণ বাদে নাহিয়ান এসে ওদের সাথে যোগ দেয়। সে যদি আর নাহিয়ান হাসাহাসি আর আড্ডায় চলে রুজাইব আসার আগ অবধি। রুজাইব এলে সাথে সাথেই নাহিয়ান নিজের কামরায় ফিরে যায়। সে যদিও নিজ বাসায় ফিরে যায়, তবে প্রায় দিনই রুজাইফের নজরে পড়ে যায় সে। অবশ্যই ইদানিং রুজাইব কিছু বলে না তাকে, দেখলে কেমন ভুরু কুঁচকে তাকিয়ে থাকা ছাড়া। আজ রুজাইব ওদের সাথে নিয়ে বাড়ি ফিরেছে। খেয়ে দেয়ে একটু শুয়েছিল, হুট করেই ঘুম ভেঙে গেল হইচই এর শব্দে। বিরক্ত হয়ে উঠে এলো বাইরে। নাদিরার ঘরে উকি দিতেই মেজাজ খারাপ হয়ে গেল। সেজতি সহ তিনজন মজা করে আড্ডা দিচ্ছে, হাসাহাসি করতে করতে একে অপরের গায়ে ঢলে পড়ছে। রুজাইব ঘড়ি দেখল, এই সময় এভাবে সময় নষ্ট করার মানে কি? এরা পড়ালেখার সময় এভাবে আড্ডা দেওয়ার সময় নাকি? সে রাগান্বিত হয়ে রুমে ঢুকলো। ওরা তিনজনেই ভয়ে উঠে দাঁড়িয়েছে, মুখ কাচুমাচু করে নিচের দিকে তাকিয়ে আছে। রুজাইব কিছু বলবে তার আগেই নুমা ওর হাত ধরে টানলো। নিচে আয় রুজাইফ, মা ডাকছে তোকে। রুজাইব হতবাক হলেও প্রশ্ন না করে মেনে নিল। মাথা দুলিয়ে ওদের দিকে চাইলো। নাহিয়ান, তো টিচার আসার কথা আজ মনে আছে? নাহিয়ান একবার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আবার নামিয়ে ফেলে, মাথা নেড়ে বলল, মনে আছে ব্রো। মনে থাকলেই ভালো। বলেই বেরিয়ে এলো সে, তার পিছু পিছু নুমা। রুজাইব নিচে নামতে নামতে ফুপুর দিকে তাকালো। কি হয়েছে, ওভাবে টেনে নিয়ে এলে কেন? ওরা পড়ালেখা না করে গল্প করে নাকি প্রতিদিন? ওরা গল্প করে, এটা কি সত্যি? তবে এইটুকু সময় গল্প করলে ওদের মন ভালো থাকে, পড়ালেখা করে মন দিয়ে। তুই বকা দিলে ওদের মন খারাপ হতো, তাই টেনে এনেছি। রুজাইব দাঁড়িয়ে গেল। একটু বেশি আশকারা দিচ্ছ না? ও বাড়ির কাউকে কিন্তু ভরসা করো না, ওরা কেমন তা নিশ্চয়ই তোমাকে ভেঙে বলার প্রয়োজন নেই। জানি, কিন্তু মেয়েটা ভালো, একটু বেশি চঞ্চল, তবে ওর মধ্যে প্যাচ নেই। আচ্ছা ধরলাম প্যাচ নেই, তা বলে প্রতিদিন এখানে আসে কেন? আর এ বাড়ির লোকেরাই বা আসতে দেয় কেন? সন্দেহজনক কিনা বলো? হাজার হোক আমরা তো ওদের শত্রুই। আহা, ও শত্রু নাকি? ও কি জানে অতীত? ছোট মানুষ, নিজেদের বাড়ি ছিল, নিজের ঘর ছিল, এটা এখানে থাকলে হয়তো ভালো লাগে তাই আসে। থাক, কিছু বলিস না। রুজাইব হতাশ হয়ে মাথা নাড়ে। তোমরা এত সহজে গলে যাও ফুমা, এত তাড়াতাড়ি মানুষকে বিশ্বাস করতে নেই, না হলে ঠকতে হবে। কে জানে ওকে ইচ্ছে করে পাঠায় কিনা, আমাদের খবর জানতে পাঠাতেও পারে। নুমা হতাশ হয়ে বলল, তুই বড্ড বেশি ভাবিস সবকিছু নিয়ে। ভাবতে হয়, এটা অতীত থেকে শিক্ষা পেয়েছি ফুমা। কথা বলতে বলতে দুজনে এসে বসার ঘরে বসলো। এই ঘরটা নতুন করে ডেকোরেশন করা হয়েছে, বড় একটা টিভি লাগানো হয়েছে, সোফা সেট দিয়ে আরামদায়ক বসার ব্যবস্থা করেছে। সেই সোফায় বসে ফজিলাতুন্নেসা টিভি দেখছে। দুজনকে দেখে জানতে চাইলো, কি হয়েছে, কি নিয়ে কথা বলছিস দুজন? রুজাইব দিদার কাছে বসলো। তেমন কিছু না, তোমার কোমর ব্যথার কি হাল? ফজিলাতুন্নেসা টিভির দিকে নজর ফিরিয়ে চোখ বাঁকায়। আছে একরকম, পুরো বয়সে আর কত ভালো থাকবে। এই নুমা হাসেম কোথায়? বেশ অনেকক্ষণ হলো ওকে দেখছি না। নুমা রান্নাঘর থেকে জবাব দিল, বাইরে গেছে মা। ফজিলাতুন্নেসা সতর্ক করলো, ও আজকাল একটু বেশি বাইরে থাকছে, বোকাশোকা মানুষ, কখন কি হয়ে যাবে, মানা করিস এত বাইরে থাকতে। নুমা চা আর পাকোড়া নিয়ে ফিরে এলো। রুজাইফের হাতে চা দিয়ে বলল,
এখানে চায়ের দোকানে কয়েকজনের সাথে আলাপ হয়েছে নাকি? গল্প করতে যায় বলে কিছু বলিনি। সারাদিন ঘরে বসে থেকে কি করবে? রুজাইব ভাবলো কথা ঠিকই। হাসেম করবেটা কি? বোকাশোকা মানুষ যে কোনো কাজে গেলে ঝামেলা বাঁধিয়ে দেয়। এই মানুষটাকে কেউ কি কাজ দেবে? মাজেদের উপর দুই ভাই ভীষণ রুষ্ট হয়ে আছে। এত ভালো জমি কম দামে সেল দিয়েছে দেখে দুজনেই মনে মনে রাগ। মুখে না বললেও আচরণে বুঝিয়ে দিচ্ছে। দুজনের বউ শ্যামলীর সাথে কথা বলছে না কোনো। খাওয়ার সময় হলেও ওরা আগে আগে খেয়ে উঠে যাচ্ছে, মাজেদকে ডাকছে না। জমি জমা কিংবা অন্য ব্যবসার টাকা পয়সার হিসাবও দিচ্ছে না। মাজেদ সব বুঝেও চুপচাপ থাকছে। অনেকটা নিরুপায় সে জানে এতদিন যখন নিজের জন্য আওয়াজ তুলেছে সবার কাজ খারাপ হবে, এটাই স্বাভাবিক। আজকে শামসুন নাহার 3 ছেলেকে একসাথে ডেকে নিল খাবার জন্য। বউয়েরাও আছে, বাচ্চাদের আগে খাইয়ে দেওয়া হয়েছে। শামসুন নাহার খাবার শুরুর আগে বলল, তোরা 3 ভাই আমার শক্তি। তোগোর ভবিষ্যৎ ঠিক রাখনের লাইকা আমি ন্যায় অন্যায় কিছুই দেখি নাই, অথচ আজ বাইরের মানুষের লইকা তোরা নিজেরা ঝগড়াঝাটি লিপ্ত। মা হইয়া কেমনে দেখি এইসব। 3 ভাই চুপ করে রইল। শামসুন নাহার 3 ছেলের মুখ পানে তাকায়। নিজেরা অশান্তিতে থাকলে বাইরের লোক সুযোগ পাইবই, এমন করিস না বাপজানরা। সাজেদ ফট করে বলে বসলো, ভাইজান তো নিজের সুবিধা ছাড়া কিছুই ভাবতেছেন না আম্মা। নিজের বাড়ির তুলনা লাগার জমি বেচলো। ওই পোলার সাথে খাতির জমানোর লাইগা ওরে ঠিক তলে তলে টাকা দিতেছে। শুধু তাই না, ওই মানুষের সাথে ভাব জমাইতেছে, নিজের মাইয়ায় ওই বাড়িতে পাঠায় দেয়। দেখো না সে যদি সারাদিন ওই বাড়িতে থাকে। শ্যামলী প্রতিবাদ করলো, এইসব কি কও সাজেদ? মাইয়ারে আমরা কেন পাঠামু ওই বাড়ি? তা আপনি না পাঠাইলো কে পাঠাই? মায়া প্রতিদিন নিয়ম কইরা ওই বাড়িতে যায় কিনা কন? কি করে ওইখানে? আমি এ পোলার লগে খাতির করি, এমনই কথা কইলি কেমনে তোরা? সাদে তো কয় না ভাইজান। পোলা সকলে ঠিক সমাধান দিল, আর এইদিকে নীলার ভবিষ্যৎ নষ্ট করলো। এসবে কি বুঝা যায় কন দেখি? কি বুঝা যায়? আমি ওরে হাত কইরা কোর্টের সিদ্ধান্ত পাল্টাইছি? এতদিন এই চিনলি তোরা আমারে? আম্মা আমার দোষটা কি কম দেখি? নিজের জন্য ঘর করে অপরাধ হইছে আমার। মাজেদ চিবিয়ে চিবিয়ে বলল। শ্যামলী কিছু বলতে যাবে, শামসুন নাহার থামালো। তুমি এর মধ্যে কথা কইও না, ভাই ভাই কথা হইতাছে। মাজেদ ভাতের থালা থেকে হাত গুটিয়ে নিল, মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। শামসুন নাহার বলল, সে যদি সারাক্ষণ ওই বাসায় থাকে এটা ভালো বিষয় না। শত্রুর লগে এত খাতির থাকবো কেন? তোরাও কিছু কস না ওরে। মাজেদ রেগে গেল। আম্মা আপনি ঘুরে ফিরে আমার আর আমার পোলা মাইয়ার দোষী দেখবেন। একদিকে সাজেদ, জাহাঙ্গীর ওরা কোনো ব্যবসার হিসাব দিতেছে না। আজ 2 মাস হইলো আপনি তাদের কিছুই কর না কেন? ওই ব্যবসা আমার হক নাই নাকি? জাহাঙ্গীর তেতে উঠল। কেন হিসাব দিব? আপনি দিছেন জমি বেচার টাকার হিসাব? রুজাইফের টাকা দেওয়ার কথা জানাইছে পরে। ওই পোলা এখন স্কুলে যাওয়ার প্রায়। নতুন করে মাস্টার নিয়োগ দিবেন বইলা বিজ্ঞাপন দিছেন, জানাইছেন এসব? মাজেদ দাঁতে দাঁত চাপলো। স্কুলে মাস্টার নিয়োগের সিদ্ধান্ত রুজাইফের। ওই চাই নতুন ভালো কোনো মাস্টার আসুক স্কুল আর কলেজে। ইদানিং ওই পোলা কলেজে যায়, লুকায় ক্লাস নেওয়া দেখে। গাদা মাস্টারগুলো উল্টাপাল্টা পড়ায়। ওই পোলা সুযোগ মতো সে পড়ানোর ভিডিও করে রাখছে। আমরা যে ঘুষ খায় মাস্টার নিয়োগ দিছি তা সে ধরে ফেলছে। এখন সে চায় নতুন করে মাস্টার নিয়োগ দিতে, না দিলে খবর করে স্যার বউ বইলা হুমকি দিছে। এখানে তগো জানানোর কি আছে এবার ক? আমি ওর কথা না শুনলে ও কি করবো বুঝেছ তো? নীরবতা নেমে এলো ঘর জুড়ে। অক্ষম আক্রোশে ফুঁসে উঠল 2 ভাই। সাজেদ বলল, বহু বাড়িতে এই পোলা, এর কিছু করা লাগবে খুব তাড়াতাড়ি। মাজেদ সে কথার জবাব দিল না। শ্যামলীর দিকে তাকিয়ে বলল, সেজুতিরে ডাকো। সেজতি এসে দাঁড়াতেই মাজেদ হুঙ্কার দিল, তুই প্রতিদিন এ বাড়িতে যাস? সেজতি কেঁপে উঠল, ভয় পেয়ে মাথা নিচু করে ফেলল। মাজেদ উঠে এসে মেয়ের গালে চর কষিয়ে দিল। তোর জন্য নতুন করে ঘর তুলতেছি, তাও ওই বাড়ি যাওয়া লাগে তোর? বেদ্যপ মাইয়া।
উল্টো ঘুরে মেঝেতে পড়ল সেজতি। শ্যামলী আটকে উঠে মেয়েকে ধরল। সেজতি মায়ের হাত ছাড়িয়ে উঠে দাঁড়ায়। টকটকে লাল হয়ে যাওয়া গাল জ্বলছে রীতিমতো, চোখ জলে টয়টুম্বুর, চোখে অবিশ্বাস। আব্বা। অবাক নয়নে আর্তনাদ করে উঠল সেজতি। ক্ষণিকের জন্য বাপের মুখ পানে তাকিয়ে ছিটকে বেরিয়ে এলো ঘর থেকে। দোতলায় এসে বিছানায় আশ্রে পড়ে হু হু করে কান্নায় ভেঙে পড়ল। পরের দিন কলেজে গেল না সেজতি। বাবা চাচারা বেরিয়ে যেতেই সেজতি নিজের প্রয়োজনীয় জিনিস বইপত্র গুছিয়ে নিয়ে নিচে নেমে এলো। শ্যামলী জানতে চাইল, কই যাস জিনিস নিয়ে? সেজতি জবাব দিল না। সে সব নিয়ে সোজা ফজিলাতুন্নেসার কামরায় এলো। ফজিলাতুন্নেসা কিছু বলবে তার আগে সেজতি গাল বাড়িয়ে দিল। দেখেন আব্বা জীবনে প্রথমবার আমার গায়ে হাত তুলছে। আমি আর আব্বার কাছে থাকুম না। আমারে থাকতে দেবেন আপনার কাছে? ফজিলাতুন্নেসা থতমত খেলো। কি জবাব দেবে বুঝে পেল না। সেজতির চোখ দিয়ে টপ টপ অশ্রু গড়িয়ে পড়ে। যদি আপনি না করেন তাইলে এই বাড়ি ছেড়ে দূরে চলে যাব, অনেক দূরে, যেন কেউ খুঁজে না পায়। ফজিলাতুন্নেসা সেজতির মাথায় হাত বুলালো। আচ্ছা থাকো, নাদিরার সাথে থাকো যে কয়দিন মন চায়। আমি আর যাবই না ওই বাড়ি, এখানেই থাকবো বলে ব্যাগপত্র তুলে নিয়ে দুপ দাপ পা ফেলে দোতলায় উঠে গেল। নুমা এগিয়ে এলো। মা, রুজাইফ শুনলে রাগ হবে, হাজার হোক শত্রুর মেয়ে বলে কথা। ফজিলাতুন্নেসা চিন্তিত হলো। রুজাইফকে আমি বোঝায় বলবো না। এই মুহূর্তে মেয়েটাকে মানা করলেও ও হয়তো উল্টাপাল্টা করবে, বাড়ি সাইরা পালাইতে পারে। ওর ক্ষতি হইলে তো আমাদের কোনো লাভ নাই। থাক কয়দিন, পরে আবার চলে যাবে। চলে গেলেই ভালো। এইসব নিয়ে কথা হইলে রোজাইফ কি করবে আল্লাহ জানে। আজ পুরো বাড়ি শান্ত দেখে রুজাইফ অবাক হলো। এই মেয়েটা আসেনি নাকি? নাদিরার ঘরে উকি দিতে গিয়ে দিল না। দরজা চাপানো দেখে ভাবলো শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে খাওয়ার জন্য নিচে নামার সময় ডেকে নেবে। সেই ভেবেই নিজের ঘর ঢুকে গেল রুজাইফ। 8 ঘন্টা পরে নাদিরার ঘরে উকি দিল। নাদিরা নেই, সেজতি ঘুমিয়ে আছে বিছানায়। লম্বা বেনি অবহেলায় বালিশে পড়ে আছে, মুখটা ভীষণ মলিন দেখাচ্ছে। মেয়েটা চাদর গায়ে গুটিসুটি মেরে এমন ভাবে শুয়ে আছে যেন ভীষণ শীত লাগছে। রুজাইফের ভুরু কুঁচকে গেল। এই মেয়ে এখন শুয়ে আছে কেন? এগিয়ে কাছাকাছি দাঁড়াতেই গালে 5 আঙুলের দাগটা স্পষ্ট হলো। খারাপ লাগলো রুজাইফের। এভাবে কে মারলো মেয়েটাকে? রুজাইফ সেজতির কাছাকাছি বসলো, তাকিয়ে রইল ওর গালের দাগের দিকে। মসৃণ গালের দাগটা চাঁদের গায়ে কলঙ্কর ন্যায় লাগছে। রুজাইফ মন দিয়ে দেখে সেজতিকে। ছোট কপালের উপর 1000 খানেক ছোট ছোট চুল এসে ভিড় করেছে। নাকটা ঈষৎ লাল হয়ে আছে। হঠাৎ নড়েচড়ে ঘুমের মধ্যে গুঙিয়ে উঠল মেয়েটা। ঠোঁট দুটো কাঁপছে থেকে থেকে। চোখের কোণে বেয়ে আবছা জলের ধারা বালিশে আছড়ে পড়ছে। মেয়েটা আরো গুটিয়ে গেল নিজের মধ্যে। রুজাইফ হাত বাড়িয়ে গিয়েও সংকোচে গুটিয়ে নিল, কিন্তু সেজতির ব্যথা জড়ানো আর্তনাদ দেখে এক সময় না পেরে হাত রাখলো কপালে। আটকে উঠে হাত তুলে নিল। পরক্ষণে আবারও হাত দিল কপালে। জ্বরে গা পুড়ে যাচ্ছে মেয়েটার। হাতের স্পর্শে আরাম পেল হয়তো, আবার শান্ত হয়ে ঘুমিয়ে গেল। কি মনে হতে গালের দাগের জায়গাটা আলতো স্পর্শ করল রুজাইফ। অস্ফুটে কুকিয়ে উঠে সেজতি আচমকা রুজাইফের হাত জড়িয়ে নিল বুকের সাথে। কাত হয়ে শুয়ে রুজাইফের শক্তপোক্ত হাতটাকে কোল বালিশের মতো আঁকড়ে ধরল। চমকে গেল রুজাইফ। চোখ মুখের রং বদলে গেল। হাতের নরম অংশের স্পষ্ট টের পেতেই মাথার দম করে উত্তপ্ত হয়ে উঠল। দ্রুত হাত ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ায়। তার বুকের মধ্যে হাতুড়ি পেটা হচ্ছে যেন। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তার 30 বছর বয়স, জীবনে এমন হয়নি কখনো। একদম নতুন ধরনের এক অনুভব জাগ্রত হচ্ছে। এই কেমন অনুভূতি হচ্ছে তার? ছি,
নিজেকে ধিক্কার দিল, ছুটে বেরোলো রুম থেকে। নিজের ঘরে এসে মুখে পানি দিয়ে ধাতস্থ হওয়ার চেষ্টা করলো। খানিকক্ষণ বাদে নিচে নেমে এলো। খাওয়ার টেবিলে সবাই বসে আছে। ওকে দেখে ফজিলাতুন্নেসা ডাকলো, আয় বস, খেয়ে নেই একসাথে। নাদিরা, তুই সেজুতিকে ডেকে আন। নাদিরা উঠে চলে গেল। রুজাই ভীষণ অস্বস্তি নিয়ে বসলো। সেজতিকে ডাকার কথা শুনেও মুখ ফুটে কিছু বলতে পারল না। 2 মিনিট পরে নাদিরা ছুটে এলো। নানু, সেজুতিপুর অনেক জ্বর এসেছে, আবল তাবল বকছে। ফজিলাতুন্নেসা উতলা হলো। নোমা, দেখ তো কি হলো, এই মেয়ের এ বাড়িতে এসে জ্বর হতে হলো, কি ঝামেলায় পড়লাম। নুমা চলে গেল। রুজাইব দিদার দিকে তাকালো। এই বাড়িতে এসে জ্বর হলো মানে কি দিদা? এই মেয়ে এত রাত অব্দি এখানে আছে কেন? ওর বাবা মেরেছে ওকে, তাই রাগ করে এসেছে এখানে। বলছিল থাকতে না দিলে নাকি বাড়ি ছেড়ে দূরে কোথাও পালিয়ে যাবে। ছোট মানুষ উল্টোপাল্টা না করে ফেলে এই ভেবে ওকে রেখে দিলাম। রাগ পড়লে চলে যাবে আবার। ভুল করেছি? রুজাইব বরাবরের মতো প্রতিবাদ করলো না। বলা ভালো, করতে পারলো না। কেন যেন তার গলা শুকিয়ে এলো অকারণে। অসহায় বোধ হলো ভীষণ। মেয়েটা তাকে মেরে ফেলার প্ল্যান করেছে না তো? নুমা নেমে এসে প্লেটে খানিকটা ডাল ভাত নিল। মাকে বলল, বাবা মেরেছে বলে মনে কষ্ট পেয়েছো খুব? সেই থেকে জ্বর এসেছে, একটু ভাত খাইয়ে জ্বরের ওষুধ দিয়ে দেই। কি বলো মা? দে, কাল সকালে ভালো না হলে ওর মাকে ডেকে আনতে বলিস রোমেলাকে। রুজাইব পুরো সময় চুপচাপ খেয়ে গেল। যদিও খাওয়ায় তার মন নেই। বারবার খানিকক্ষণ আগের ঘটনা চোখের সামনে রিটেক হচ্ছে, আর অজান্তেই নিজের মধ্যে গুটিয়ে যাচ্ছে। সেজুতি কই? মাজেদের প্রশ্নে শ্যামলী ভয় পেয়ে চুপ করে রইল। জবাব না পেয়ে মাজেদ আবারও একই প্রশ্ন করল। শ্যামলীর কিছু বলার প্রয়োজন হলো না অবশ্যই। শামসুন্নাহার জবাব দিল, ওই বাড়িতে গেছে, নিজের সব জিনিস নিয়ে গেছে, ওইখানেই নাকি থাকবো। ওর এত বড় সাহস, আজ ওরা মাইরেই ফেলাবো। যে মাইয়া বাপের কথা শুনে না, এমন মাইয়ার দরকার নেই আমার। বলে একটা মোটা লাঠি তুলে নিল। শ্যামলী ভয়ে থরথর করে কেঁপে উঠল মেয়ের আসন্ন ভবিষ্যতের আশঙ্কায়। অসহায় চোখে শাশুড়ির দিকে তাকালো। শামসুন্নাহারের ঠোঁটের কোণে দুর্ভেদ্য হাসি। সে ছেলেকে ডাকলো, মাজেদ, এইদিকে আয়। লাঠি ফালায় মায়ের কাছে বয়। না আম্মা, ওরা আগে শাস্তা করে লই। মাইয়া সাহস দেখছেন আপনি? শামসুন্নাহার ধমক দিল, আরে আয় কইতাছি, কি কই আগে হই না ল। মাজেদ অনিচ্ছায় মায়ের কাছে বসলো। শামসুন্নাহার বলল, সে যদি গেছে যাক, ওইখানেই থাকুক। শত্রুর ঘরে নিজেকে লোক থাকা দরকার। ওইদিকে ভালোই হইছে। না চাইতে সে যদি আমগো মেলা কাম আসান কইরা দিছে। ও থাকুক, ওগো উপর নজর রাখুক। যখন সময় হইব তখন ওরে ডাইকা আনুম, বুঝছস আমার কথা? মাজেদ বিস্মিত হয়ে মায়ের মুখের দিকে তাকালো। তাকে বেশ শান্ত দেখাচ্ছে। মাজেদ দ্বিধান্বিত হলো। তার মা আসলে ভাবছেটা কি? শ্যামলীর শাশুড়ির দিকে তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে কি চলছে এই কুটনা মহিলার মনে। মনে মনে ভয় পাচ্ছে ভীষণ। কেন যেন মনে হচ্ছে তার শাশুড়ির ভয়ঙ্কর কোনো পরিকল্পনা আটছে, তার খুঁটি হবে তার মেয়ে। শ্যামলী নিষ্পলক তাকিয়ে আছে। শামসুন্নাহারের মুখের রেখার দুর্ভেদ্য কোনো পরিকল্পনার আভাস। অজানা আশঙ্কায় বুক কেঁপে উঠল তার। পরের দিন অফিসে গেল না রুজাইব। ওকে ডাকতে এসে নুমা অবাক হলো। বিছানা অলসভাবে গড়াগড়ি দিতে দেখে জানতে চাইল, অফিসে যাবি না? রুজাইব ফুমার থেকে মুখ লুকালো যেন। না ফুম্মা, আজ এদিকে একটা কাজ আছে। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, ওদের স্কুল কলেজে নামিয়ে দেবে, আবার ছুটি হলে নিয়ে আসবে। আচ্ছা। নুমা চলে যেতে আবারও গায়ে কাঁথা টেনে ঘুমানোর চেষ্টা করলো রুজাইব, কিন্তু ঘুমটা এলো না। আসবেই বা কেন?
কোনোদিন বেলা পর্যন্ত ঘুমানোর অভ্যাস নেই তার। সকালে ওঠা, খানিকটা সময় শরীরচর্চা করা, তারপর দৈনন্দিন কাজে নেমে পড়া, এভাবেই জীবন চলছে তার। আজ অলসতা করতে চাইলেও শরীর সায় দেবে না। বাধ্য হয়ে খানিকক্ষণ এপাশ ওপাশ করে বিছানা ছাড়ল রুজাইব। বিছানা গুছিয়ে বাথরুম সারল। ফিরে এসে অফিস সহকারীকে একটা মেসেজ পাঠিয়ে রাখলো, অফিসে কোনো আপডেট থাকলে যেন তাকে জানায়। তারপর কাপড় পাল্টে হালকা সুরে গান ছেড়ে দিয়ে মেঝেতে পুশ-আপ দেওয়া শুরু করলো। অল্প সময়ের মধ্যে ঘেমে নিয়ে একাকার হলো রুজাইব। বসে কিছুক্ষণ বিশ্রাম নিল। ঘামে ভেজা শরীর অল্প সময়ে শীতল হয়ে গেল। অক্টোবরের শেষ বলে একটু একটু ঠান্ডা পড়তে শুরু করেছে। রুজাইব বার কয়েক হাসি দিতেই সচকিত হয়ে উঠল। মাথা চিন্তা এলো, সিজন চেঞ্জ হচ্ছে। এই সময় অল্পতেই অসুস্থতা কাবু করে ফেলে। ঘাম নিয়ে বসে থাকা যাবে না। দ্রুত তোয়ালে নিয়ে গোসলে ঢুকল সে। সকালে ঘুম ভাঙতেই শরীর বেশ ঝরঝরে লাগলো সেজতির। মুখ খানিকটা বিষাদ লাগলেও পেটের খিদে বোধ হচ্ছে। ঘড়ি দেখে আড়মোড়া ভাঙল। ক্লাস টাইম পার হয়েছে আগেই। মোবাইলে ক্যামেরায় নিজের মুখটা দেখে নিল। দাগ বেশ বোঝা যাচ্ছে এখনো। এই দাগ নিয়ে ক্লাসে যাওয়া যাবে না। হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলল সেজতি। সচরাচর ক্লাস মিস দেয় না সে। আজ বাধ্য হয়ে দিতে হলো। বাবা আবার কি বলবে কে জানে। বললে বলুক, নিজেই তো মেরেছে, তো সেজতি কি করবে? নিজের দোষ খুঁজে না পেয়ে মনে স্বস্তি এলো তার। ধীরে সুস্থে পুরো ঘরে চোখ বুলিয়ে নিল। তার রেখে যাওয়া রুমটা তেমনই আছে। বিশেষ কোনো পরিবর্তন করেনি কুংফু পান্ডা। শুধু নতুন একটা আলমারি যোগ হয়েছে, যেটাতে নাদিরার কাপড় রাখে। ঘন ঘন হাই তুলছে সেজতি। নুমা ঘরে ঢুকলো। বাহ, উঠে গেছো? জ্বর কেটেছে? কাটছে। আপনাকে অনেক ধন্যবাদ, রাতে জ্বালাইছে আপনারে। নুমা সেজতির কপাল দেখে বসলো ওর পাশে। কথা শুনে ভ্রু কুঁচকে বলল, এইসব আবার কি কথা? আমার নাদিরার জ্বর হয়ে করতাম না? তুমিও তো আমার আরেকটা মেয়ের মতোই। সেজতির চোখ ছলছল হলো। নুমার দিকে তাকিয়ে রইল অপলক। কি সুন্দর মায়াবী চেহারা মানুষটার। ফর্সা মানুষটার এক মাথা চুল। প্রসাধনবিহীন চেহারায় ক্লান্তির ছাপ। জোয়ান বয়সে নিশ্চয় আরো সুন্দর ছিলেন। সেজতি হুট করে বলে ফেলল, জানেন, আমার না অনেক আফসোস ছিল একটা ফুপুর জন্য। আমার অনেক বান্ধবীরা দেখছি ফুপুর বাড়ি বেড়াইতে যায়। ফুপুরা তাদের আদর কইরা অনেক কিছু দেয়। আমারও শখ লাগতো। সব সময় ভাবতাম, কেন একটা ফুপু নাই আমার? আপনি তো আমার ফুপু লাগেন। আমি কি আপনারে ফুপু বইলা ডাকতে পারি? সেজতির নিষ্পাপ আবদার শুনে নুমার বুকটা মুচড়ে উঠল। রুজাইব তাকে কখনো ফুপু ডাকে না। ছোটর থেকেই সে রুজাইফের ফুমা। আজ হুট করে ফুপু ডাক শুনে কেমন যেন লাগে। বুকের কোথাও হাহাকার জাগে। অতীত মনে করিয়ে দেয়। নুমার নয়ন সিক্ত হয়ে ওঠে। সেজতি অস্থির হলো। আমি কি আপনারে কষ্ট দিয়ে ফেলছি? কান্দেন কেন? নুমা চোখের কোণে জল গড়িয়ে পড়ার আগেই মুছে নেয়। মাথা নেড়ে বলল, ডাইকো, তোমার যা মন চায়। এখন হাত মুখ ধুইয়া খাইতে আসো। আমি যাই, আমার ওনারে খাবার দেই। সেজতি খুশি হয়ে গেল। এখনই আসতেছে ফুপু বলে লাফিয়ে উঠল। যেতে যেতে সম্বোধন শুনে নুমার পা আটকে যায়। ঘাট ঘুরিয়ে একবার দেখলো সেজতিকে, তারপর দ্রুত পদক্ষেপে চলে গেল। সেজতি ফুরফুরে মেজাজে দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়ে চুল পরিপাটি করে রুম থেকে বেরোলো। সিঁড়ির গোড়ায় এসে দাঁড়িয়ে গেল। পাশে রুজাইফের কামরা থেকে মৃদু সুরে গান ভেসে আসছে। আমি দূর হতে তোমারে চেয়েছি আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি। ভীষণ ভালো লাগলো সেজতির। অতি কৌতূহলে সেজতি পায়ে পায়ে সেই কামরার দিকে এগুলো। দরজায় হাতরে চাপ দিতেই খুলে গেল দরজা। ভেতরে কাউকে দেখতে পেল না। সাউন্ড বক্সে গান বাজছে। টেবিলে মোবাইল পড়ে আছে। সেজতি এগিয়ে গেল। ঠিকই ধরেছে সে, মোবাইলে গান চলছে।
রুমে একবার নজর ঘুরিয়ে নিল। রুজাইব তো এ সময় বাড়ি থাকে না, তাহলে এ ঘরে কে গান শুনছে? সেই সময় খুট করে আওয়াজ হলো। মাথা মুছতে মুছতে রুজাইব বেরোলো ওয়াশরুম থেকে। সেজতি তাকে দেখে আটকে উঠে পিছনে যেতেই রুজাইব তাকালো। সেজতি তাকে দেখে আটকে উঠে পিছিয়ে যেতেই রুজাইব তাকালো। সেজতিকে দেখে তার ভুরু কুঁচকে গেল। এ মেয়ে তার রুমে কি করছে? সেজতির ঘাম মুছে গেল নগ্ন পায়ে রুজাইবকে দেখে। মেধিন পেটানো শরীরটা মনোমুগ্ধকর। শরীর উষ্ণতা অনুভব করতেই সেজতির বার কয়েক ঢোক গিলে চোখ বুঝে নিল। সেজতিকে দেখতেই কাল রাতের স্মৃতি ভেসে উঠল মনের আয়নায়। রুজাইব আড়ষ্ট হয়ে গেল নিজের অজান্তেই। সেজতিকে চোখ বন্ধ করতে দেখে নিজের দিকে তাকালো সে। তোয়ালেটা গায়ের উপর ফেলে আলমারি থেকে গেঞ্জি নিয়ে দ্রুত পরে নিল। কর্কশ কণ্ঠে জানতে চাইল, আমার রুমে কি করছো? সেজতি চোখ বুঝেই জবাব দিল, আপনার রুমে গান বাজতেছিল, তাই ভাবলাম অন্য কেউ আসছে নাকি। এই সময় তো আপনি অফিসে থাকেন। রুজাইব তাচ্ছিল্য ভরে হাসল। আমার সারাদিনের শিডিউল মুখস্থ করছো নাকি? সেজতি জবাব দিল না। রুজাইব বলল, চোখ বুঝে আছো কেন? সেজতি লজ্জা পেয়ে কম্পিত কণ্ঠে জবাব দিল, আপনি কাপড় স্যার। রুজাইব ধমকে উঠল। চোখ খোলো। সেজতির সাথে সাথে চোখ মেলে গেঞ্জি পরিহিত রুজাইবকে দেখে মনে মনে স্বস্তি পেল। আবার রুজাইবের চোখে চোখ পড়তেই ভয়ে ভীত হলো। কেমন রাগী নয়ন মেলে তাকিয়ে আছে দেখো। বেটাকে কুংফু পান্ডা কি সাদে ডাকি? সব সময় মনে হয় মারামারি করার মুডে থাকে। এখানে এসেছো কেন? ভুলে চলে আসছি, আর আসবো না বলেই দরজা খুলে চলে যেতে উদ্যত হয়। রুজাইব দরজা আটকে দিল। সেজতি চোখ বড় বড় করে তাকায়। রুজাইব পাত্তা না দিয়ে বলল, বাড়ি ছেড়ে এখানে এসেছো কেন? সেজতি দুঃখী কণ্ঠে বলল, আব্বা মারছে কালকে, তাই রাগ কইরা চলে আসছি। দেখেন গালে কেমন দাগ বইসা গেছে, খুব কষ্ট পাইছি। সেজতির তার চোরের দাগ বসে যাওয়া গাল এগিয়ে দেয়। রুজাইব এক নজর দেখে অসন্তুষ্টি নিয়ে 2 কদম পিছিয়ে যায়। এই মেয়েটা এমন গাধি কেন? কোনো ছেলে এত কাছে আসতে হয় না এটাও বোঝে না। সেজতি কাঁদো কাঁদো হলো। আব্বা জীবনে কোনোদিন আমারে মারে নাই, এই প্রথমবার গায়ে হাত তুললো, তাও আপনার জন্য। আমার জন্য? আসমান থেকে পড়ল রুজাইব। সেজতি মুখ বাঁকালো। তা নয় তো কি, আপনাদের এইখানে আসি দেখা আব্বার রাগ, সেই রাগে জ্ঞান হারায়ে মরল। রুজাইব দাঁতে দাঁত চেপে বলল, বাবা মানা করার পরও আসো কেন এখানে? ভাল লাগে, এই বাড়িতেই থাকতাম আগে, তার উপর নাদিরারে ভালো পাই। আপনার দাদি ফুপুরেও ভালো লাগে। নাইহানও আমার বন্ধু হইয়া গেছে। শুনতে শুনতে মুখ ফসকে প্রশ্ন করে ফেলল। আর আমাকে? বলেই বোকা বনে গেল রুজাইব। এ কি ধরনের প্রশ্ন করল সে? মেয়েটা তাকে কি ভাববে? সংকোচে মুখ ফিরিয়ে নিল। প্রশ্ন শুনে সেজতীয় চমকে তাকিয়েছে। বলে কি লোকটা? সে বলেই ফেলল, আপনিই তো নাটের গুরু, একদম ভালো লাগে না আপনারে। ওই দিন মেরাজ ভাইরে যে লাথি দিছিলেন, আপনারে কোনো দিনও ভালো লাগবে না আমার। আপনি আস্ত একটা কুম্ফু পান্ডা। বলেই দরজা খুলে ছুট দিয়ে পালিয়ে গেল। রুজাইব রাগতে গিয়েও রাগে না, উল্টো তার ঠোঁটের কোণে মিষ্টি হাসিতে ভরে উঠল। জাহাঙ্গীর হাশেমের সাথে খাতিল করে ফেলেছে। হাশেম চায়ের দোকানে এলেই কিভাবে যেন জাহাঙ্গীরের কানে খবর চলে যায়। সে তখনই চায়ের দোকানে চলে আসে। হাশেমের সাথে এটা সেটা গল্প শুরু করে। এমন ভাবে করে যেন হাশেম খুব বুদ্ধিমান, অনেক জ্ঞানী কথা বলে। বোকা হাশেম তাতেই কপকাত। এতদিনের আলাপে জাহাঙ্গীর এটা বেশ ভালো বুঝে গিয়েছে। হাশেম স্বাভাবিক মানুষের মতো না, বুদ্ধির ঘাটতি আছে বেশ। মনে মনে পৈশাসিক আনন্দ হলো তার। হাশেমকে নাচাতে খুব বেশি বেগ পেতে হবে না। ভেবে নিয়েছে হাশেমকে ব্যবহার করে রুজাইবকে বাগে আনবে।
আজ জাহাঙ্গীর চায়ের দোকানে বসেছিল আগে থেকেই। হাসেম আসতেই জাহাঙ্গীর ডাকলো, হাসেম ভাই, চা খায়া চলেন, একটু ঘুরে আসি। হাসেম সরল হাসি দেয়। কই যাইবেন? দূরে যাওয়ার কথা তো গিন্নিরে কইয়া আসে নাই, তাড়াতাড়ি না ফিরলে সে রাগ করবে। জাহাঙ্গীর তার কাঁধে হাত রাখলো। আরে তাড়াতাড়ি আসবেন, এই কাজের আমগো জমিতে আলু চাষ হয়েছে। আজি যুগালিগুলা কত দূর কাজ করলো তাই দেখতে যামু। লন যাই, এই জামু আর আমু। দেরি না হইলে চলেন, তাড়াতাড়ি যাইয়া তাড়াতাড়ি ফিরে আসমু। জাহাঙ্গীর খুশি হয়ে গেল, উঠে দাঁড়িয়ে বলল, চলেন যাই। স্কুল ছুটির পর নাদেরকে দেখে খানিকটা অবাক হলো নীলা। সেদিনের পর থেকে নাদের আসে না। মনে মনে নাদেরকে খুঁজে তার দেখা না পেয়ে মন কিঞ্চিত খারাপ হয়েছে তার। অনেকবার ভেবেছে ফোন দেবে নাদেরকে, হালচাল জানতে চাইবে, কিন্তু কেন যেন জড়তা কাটিয়ে ফোন দেওয়া হয়নি। আজ নাদেরকে দেখে মনটা খুশি হয়ে উঠল, তবে সে খুশি জাহির করল না মোটেও। গম্ভীর মুখে নাদের কাছে এসে দাঁড়ায়। নাদেরকে বেশ শুকনো দেখাচ্ছে, ওকে দেখে হাসলো। কেমন আছো নীলা? ভালো, আপনি? জ্বর হয়েছিল অনেক, ঠান্ডা লাগা বুকে কফ জমা গেছিল। হাসপাতালে ভর্তি আছিলাম 2 দিন। ভাবছিলাম তুমি দেখতে যাইবা, কিন্তু যাও নাই। নাদেরের কথা শুনে অবাক হয়ে বলল, আমি জানতাম না আপনি অসুস্থ, কেউ কয় নাই আমারে। নাদের মন খারাপ করে বলল, তোমার আব্বা আমারে হাসপাতালে দেখতে গেছিল। আমি অবশ্য মানা করছিলাম কিছু কইতে, ভাবছিলাম এতদিন আমারে না দেখলে তুমি নিজ থেকে খোঁজ নিবা, কিন্তু আমি ভুল আছিলাম। নীলা কি অজুহাত দেবে ভেবে না পেয়ে আমতা আমতা করে। স্কুলে অনেক চাপ যাইতাছে, পড়ালেখা করে আর সময় পাই না, তাও জানলে অবশ্যই খবর নিতাম। থাক, আর মিছা কথা কওনের কাম নেই। এই নাও, তোমার জন্য চকলেট কিনছিলাম। নীলা সংকোচে হাত বাড়ালো। কষ্ট করতে গেলেন কেন? শরীর ভালো হয়েছে এখন? এই রোদ্দুরে বাইর হয়েছেন কেন খামোখায়ে? নাদের বিনা সংকোচে বলল, তোমারে খুব দেখতে মন চাইতেছিল, না বাইরা চলে আসছি। তুমি রাগ করো না। লজ্জা অধবদন হলো নীলা। এমন কইরা কইতাছেন কেন? আমি কি আনতে মানা করছি আপনারে? বেশি বেশি করেন আপনি। নাদের অসহায় হাসলো। আইতেও তো কও নাই। নীলা অতিষ্ঠ হয়ে বলল, আইছেন আপনি, আসলে কোনো ক্ষতি নাই। সত্যি বলতেছো? নাদেরের চেহারায় উজ্জ্বল হলো। নীলা মাথা দুলাতেই নাদের বিজয়ের হাসি দেয়। থ্যাংক ইউ। তোমারে না দেখলে কষ্ট হয় মেলা। আমি বিরক্ত করবো না, খালি স্কুল থেকে বাড়ি পর্যন্ত পৌঁছাই দেব, এর বেশি কিছু না। নীলা সলজ্জ হেসে মাথা দুলিয়ে মুখ লুকিয়ে হাসলো। আজ স্কুলে যাওয়ার পরিকল্পনা রুজাইফের। শিক্ষক নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আছে। প্রসেসিং কতদূর এগুলো সেটা দেখার ছিল। কিছু হিসাবপত্র দেখবে ভেবেছে। নতুন বিল্ডিং তোলার জন্য ফান্ড এসেছিল, কিন্তু সে কাজ হয়নি। টাকাও লাপাত্তা। এতগুলো টাকা কোথায় গেছে সেটা খুঁজে বের করতে হবে। রুজাইব জানে এসব নিয়ে কাজ করতে গেলে পরিণতি সুখকর হবে না, তবুও করতে হবে। এটা বেশ ভালো স্কুল, একটু আন্তরিক হলে আরো ভালো করবে বলে তার বিশ্বাস। সেই চিন্তা করে সে স্কুলের ব্যাপারে সিরিয়াস হচ্ছে। নাস্তা সেরে তৈরি হয়ে দিদার সাথে দেখা করতে নিচে নামলো। ওই সময় ফোনটা এলো। ফোনটা এসেছে নাহিয়ানের কলেজ থেকে। প্রান্তের কথা শোনা মাত্রই রুজাইফের চেহারা ফ্যাকাশে হয়ে উঠল। সে অতি দ্রুত জবাব দিল, আমি আসছি। ফজিলাতুন্নেসা অস্থির হলো। কার ফোন আসিল রুজাইফ? রুজাইফ চিন্তিত হয়ে বলল, নাহিয়ানের কলেজ থেকে ফোন আসছে, আমাকে ডাকলো। ফজিলাতুন্নেসার কপালে চিন্তার রেখা। কেন, কি হইল হঠাৎ কইরা? জানি না দিদা, দেখি যে। রুজাইফ দেরি করল না, দ্রুত জুতো পায়ে দিয়ে বেরিয়ে গেল। তার খুব টেনশন হচ্ছে নাহিয়ানকে নিয়ে। এখানে নতুন এসেছে, কাউকে চেনে না, জানে না। তাছাড়া নাহিয়ান লক্ষ্মী ছেলে, পড়ালেখায় মোটামুটি ভালো। ওকে নিয়ে কখনো কমপ্লেন আসেনি। আজ হুট করে ফোন আসলো কেন? কিছু কি করেছে ও?
রুজাইফের ভারী চিন্তা হচ্ছে। রুজাইফ নাহিয়ানকে নিয়ে বাড়ি ফিরল সন্ধ্যায়। নাহিয়ানকে দেখে আটকে উঠল বাড়ির সকলে। ওর মাথায় ব্যান্ডেজ করা আর সারা গায়ে রক্ত লেগে আছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। হাতের কয়েক জায়গায় ছিলে আছে। হাসেম ছুটে এলো। আব্বা, আমার আব্বার কি হয়েছে রে? নুমা আর্তনাদ করে উঠল। কি হয়েছে তোর? ও রুজাইফ, কি হয়েছে ওর? কে মারলো ওরে? রুজাইফ ভীষণ রকম গম্ভীর হয়ে জবাব দিল। কলেজে মারামারি করেছে, মাথায় 2টো স্টিচ লেগেছে, এছাড়া বাকি সব ঠিক আছে। চিন্তার কিছু নেই ফুম্মা, বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে।